আমি ঘুমের ভান করে রইলাম। এদিকে রোহানের দুষ্টুমি বেড়েই চলছে। সে আমার অনেক চেষ্টা করেছে, কিন্তু বয়স কম, আগে কখনো এসব করেনি, তাই খুলতে পারছে না। কিছুক্ষণ পর আমিও আর নিজেকে সামলাতে পারছি না। কি করব? তার চোখে চোখ রেখে সবকিছু করে যাব, নাকি ঘুমের ভান করে সব শেষ করে দেব? কিছুক্ষণের মধ্যেই আমার হয়ে গেল এবার আর রোহানকে ধাক্কা মারা ছাড়া কোনো উপায় নেই। রোহান তো নতুন কিছু বোঝে না, তাই ওর কানে কানে ফিসফিস করে বললাম, 2 মিনিট বিশ্রাম নাও আর আমাকে ধরো, আমার হয়ে গেছে। এরপর রোহান আমাকে যা করল সেটা শুনলে আমি শতভাগ গ্যারান্টি দিয়ে বলতে পারি তোমাদের দাঁড়িয়ে যাবে। তাই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আমার নাম প্রিয়া, বয়স 1 বছর, বাবা মায়ের প্রথম সন্তান। আমরা 3 বোন, 1 ভাই, আর আমি সবার বড়। আমার পরে ছোট ভাই, তারপরে বাকি 2 বোন। আমার বাবা একজন সফল ব্যবসায়ী, তাই আমরা সচ্ছল পরিবারের সন্তান। চাওয়ার আগে সব পেয়েছি। 3 বছর হলো বিয়ে হয়েছে, কিন্তু একটি বাচ্চা হয়নি। এটাই শুধু অভাব। আমার স্বামী, শ্বশুর, শাশুড়ি সবাই খুব ভালো। তবে দুঃখের কথা হলো, বিয়ের 3 মাস পরে ছুটি শেষ হয়ে যাওয়ায় স্বামী আবার সিঙ্গাপুরে চলে যায়। আর তারপরই শুরু হয় আমার এক নতুন জীবন। সব সময় মন খারাপ করে থাকতাম, কিছুতেই যেন সময় কাটতো না। স্বামী দিনেরাতে মিলে 2-1 বারের বেশি ফোন দিত না। সারাক্ষণ অস্থিরতা আর হতাশায় থাকতাম। হঠাৎ একদিন মোবাইলে ইউটিউবে ভিডিও দেখতে দেখতে নাদিয়া ব্লগ চ্যানেলটি পায়। স্বামী ব্লগ চ্যানেলে অনেক মজার মজার গল্প। মায়ের সাথে ছেলে, ছেলের সাথে মা, মামির সাথে ভাগ্নে, ভাগ্নির সাথে আমি, এমন অনেক মজার গল্প। প্রথম 2-0-0 গল্প শুনে নিজেকেও ভদ্র লাগলেও পরে খুব মজা পাইলাম। তারপর ধীরে ধীরে নাদিয়া ব্লগ চ্যানেলের নিয়মিত দর্শক হয়ে গেল। সারাদিন শ্বশুর শাশুড়ির সেবা যত্ন, ঘর সংসার সামলানো, নিয়ম করে স্বামীর সাথে মোবাইলে কথা বলা, আর রাতে শুয়ে শুয়ে স্বামী ব্লগ চ্যানেলের গল্প দেখা আর নিজে নিজেকে শান্ত করা আমার প্রতিদিনের কাজ। গল্প শুনতে শুনতে মনটা ভিতরে ভিতরে চুরি হয়ে গেল। রাতে মাঝে মাঝে মনে হতো রাস্তা থেকে কোনো ছেলেকে ঘরে ডেকে এনে আমার ইচ্ছা পূরণ করেনি। এভাবে গল্প শুনে সময় কাটানোর কিছুদিন পর হঠাৎ একদিন আমার জীবনে এল এক সুপুরুষ। হাসি আর ঠাট্টার ছলে নিজের অজান্তেই জড়িয়ে পড়ি প্রেমে। বিশ্বাস করেন আর না করেন, এখন আমার কাছে সারা পৃথিবী একদিকে আর অন্যদিকে আমার প্রেম। বৈধ বলেন আর অবৈধ বলেন, আমি আমার প্রেমিককে ছাড়া বাঁচব না। আমার মতো রক্ষণশীল পরিবারের সহজ সরল একটি মেয়ে কিভাবে এমন সম্পর্কে জড়িয়ে গেলাম, সেই গল্পটাই আজ তোমাদের সাথে মন খুলে বলবো। তাহলে আর কথা না বাড়িয়ে শুরু করা যাক। কিন্তু কোথা থেকে শুরু করব ভেবে পাচ্ছি না। আর একটি কথা বলে নেই, আমার কিন্তু গল্প বলার অভ্যাস নেই। নাদিয়া ব্লগ চ্যানেল থেকে যতটুকু শিখেছি সেই অভিজ্ঞতা থেকে বলছি। সব সময় অন্যের গল্প শুনি, তাই ভাবলাম আজ নিজের একটি গল্প সবার সাথে শেয়ার করি। গল্পের নায়ক বলেন আর খলনায়ক বলেন, তার নাম রোহান। রোহান আমার স্বামীর আপন বড় বোনের একমাত্র ছেলে, মানে সম্পর্কে সে আমার ভাগ্নে হয়। রোহান খুব শান্ত স্বভাবের ছেলে। বিয়ের সময় রোহানকে 1-2 দেখেছিলাম, কিন্তু ভালোমতো কথা হয়নি তখন। রোহান তখন এসএসসি পরীক্ষার্থী। পড়াশোনার চাপে মামার বিয়েতে ঠিক মতো বাড়াতে পারেনি। রোহানের বাড়ি গ্রামের দিকে, তাই এসএসসি পরীক্ষায় পাশ করার পর রোহান আমাদের বাড়িতে, মানে আমার শ্বশুর বাড়ি থেকেই পড়াশোনা করত। আমাদের বাড়ি থেকে রোহান যে কলেজে ভর্তি হয়েছে তার দূরত্ব ছিল মাত্র 10 মিনিটে। রোহান প্রতিদিন সাইকেলে চড়ে কলেজে যেত। আমার শ্বশুর বাড়িতে ঘর ছিল মাত্র একটি। তবে রোহানের পড়ালেখার কথা চিন্তা করে বড় ঘরটার পাশে ছোট্ট একটি পড়ার ঘর তৈরি করে দেওয়া হয়েছিল। ঘরটা চেয়ার টেবিল সহ একটি খাটিয়া ছিল। তবে রাতে রোহান বড় ঘরটায় একটি রুমে থাকত। আমাদের বড় ঘরটায় 3-0-0 রুম, একটি রুমে আমি আর আরেকটা রুমে আমার শ্বশুর শাশুড়ি থাকত। মাঝখানে রুমটা অবশ্য ফাঁকা ছিল।
তবে রোহান আসার পর মাঝখানে রুমটা একটি খাট বসানো হয় এবং রোহান মাঝখানে রুমটাই থাকে। রাতে পড়া শেষ করে এসে মাঝখানে রুমটা ঘুমায়। রোহান খুব মেধাবী, এসএসসিতে সে A+ পেয়েছে। রোহান কথাবার্তা খুব কম বলে, প্রয়োজন ছাড়া কারো সাথে কথা বলে না, এমনকি তার নানা নানির সাথে না। আর আমার দিকে ঠিকমতো তাকায় না। আমার শ্বশুর শাশুড়ি বয়স্ক মানুষ, সারাক্ষণ ঘরেই থাকেন। শ্বশুর চশমা ছাড়া ঠিক মতো চোখে দেখে না, আর শাশুড়ি হাতির মতো মোটা শরীর নিয়ে নড়তে পারে না, সারাক্ষণ বিছানায় শুয়ে শুয়ে পান চিবায়। শ্বশুর দিনের বেলায় এদিকে ওদিক গেলেও শাশুড়িকে আজ পর্যন্ত ঘরের বাইরে যেতে দেখি নাই। সে যাই হোক, রোহান আমাদের বাড়িতে এসেছে 2 দিন হলো। এখন অবধি আমার সাথে ঠিকমতো কথাই বলেনি। আমাকে খুব লজ্জা পায়। আমি আর রোহান একসাথে খাওয়া দাওয়া করি। শ্বশুর শাশুড়ির খাবার তাদের বিছানার ওপর দিয়ে আসি, আর আমি রোহান একসাথে খাই। রোহান বাড়িতে আসার পর আমার স্বামী ব্লগ চ্যানেলের গল্প দেখা আর হচ্ছে না, কারণ পড়া শেষ করে এসে কখন ডাক দিয়ে বলবেন আমি দরজা খুলো, তাই সারাক্ষণ তার অপেক্ষায় থাকতাম। সে খুব পড়াশোনা করত, আর রাত 10টার আগে খেতে আসতো না। মাঝে মধ্যে তো 11:00-12:00 পর্যন্ত পড়ত। আমি প্রায় ঘুমিয়ে যেতাম। রোহান তখন সামনের দরজায় ডাক দিয়ে না পেয়ে ঘরের বাম সাইডের দরজায় এসে ডাকত। অর্থাৎ আমি যে রুমটা ঘুমাতাম ঠিক ওই রুমটার বাইরে দরজার দিকে এসে ডাকত। তখন আমি লাফিয়ে উঠে গিয়ে দরজা খুলতাম। একদিন রোহান অনেক রাত পর্যন্ত পড়ল। তা প্রায় রাত 1:00 কি 1:30 হবে, তখন আমি ঘুমে বিভোর। রোহান এসে প্রায় 1:05 মিনিট ডাকাডাকি করেও আমাকে জাগাতে পারছিল না। উপায় না পেয়ে সে রান্নাঘর থেকে মাছ ধরার ছিপ দিয়ে জানালার ফাঁক দিয়ে আমাকে গোঁত্তা মারল। আমি লাফিয়ে উঠলাম, তারপর গিয়ে দরজা খুলে দিলাম। আমি ভাত খাওয়ার জন্য বাসন পরিষ্কার করতে চাইলে রোহান বলল, মামি আমি ভাত খাবো না, তুমি শুয়ে পড়। আমি বললাম, কেন? ভাত খাবে না কেন? ভাত না খেয়ে কেউ রাতে ঘুমায়? রোহান বলল, না, তোমার চোখে অনেক ঘুম। এমনিতেই তোমাকে রোজ রাত জাগিয়ে কষ্ট দিই। আজ অনেক রাত হয়েছে, এবার তুমি শুয়ে পড়, আমি সকালে উঠে খাব। আমি বললাম, আমার কোনো সমস্যা নেই, তোমার যতক্ষণ মন চায় পড়ে এসো। মাঝে মধ্যে চোখটা একটু লেগে যায় আর কি। তখন রোহান বলল, আমার জন্য তুমি শুধু শুধু জেগে থাকবে কেন? কাল থেকে আমি পড়ার ঘরটা ঘুমাব। আর নানা নানিকে যখন খাবার দাও তখন আমাকেও ডাক দিয়ে ওই সময় তুমি আমিও খেয়ে নেব। আমি বললাম, সন্ধ্যা রাতে খেয়ে নিলে রাত জেগে পড়তে পড়তে ক্ষুধা লাগবে, তখন কি খাবে? আর তাছাড়া এত বড় ঘর থাকতে তুমি ঘরে ঘুমাবে কেন? আমি কি কখনো বলেছি তোমার জন্য আমার সমস্যা হচ্ছে? তুমি কি বাইরের কেউ? তুমি তো আমাদের নিজেদের মানুষ। তোমার জন্য এটুকু করতে পারবো না। রোহান বলল, ঠিক আছে, আমি অনেক রাত হয়েছে, এবার ঘুমাও। এ ব্যাপারে সকালে তোমার সাথে আলাপ করব। এটা বলেই রোহান সোজা তাঁর বিছানায় গিয়ে শুয়ে পড়ল, আর আমিও আমার রুমে চলে আসলাম। তবে আর যাই হোক, আজ প্রথম রোহান আমার সাথে এত কথা বলেছে, কিন্তু একবারও আমার চোখের দিকে তাকায়নি। এখন সকাল 8:00। রোহান এখনো ঘুম থেকে ওঠেনি। কাল অনেক রাতে ঘুমিয়েছে, তাই একটু বেশি ঘুমাচ্ছে। এমনিতে প্রতিদিন সকাল 6:00টার সময় ঘুম থেকে উঠে উঠোনে হাঁটাহাঁটি করে। রোহানকে কখনো সকালে পড়তে দেখিনি। রোহানকে ডাক দিতে হবে, কারণ 1:00টায় ক্লাস আছে। তাই রোহানকে ডাক দিলাম, রোহান, রোহান। ও তো 8:00 বাজে, কলেজে যাবে না? রোহান বলল, কটা বাজে? আচ্ছা, 1 বাজে বলতেই লাফিয়ে উঠল। তারপর গোসল করতে গেল। মিনিট 10 মধ্যে গোসল শেষ করে নাস্তা খেয়ে সোজা কলেজে চলে গেল। এরপর ঠিক 2টার সময় কলেজের ক্লাস শেষ করে বাসায় ফিরল। মাঝে মধ্যে অবশ্য 1-2
1টার দিকে চলে আসে। পড়ার ঘরে বই খাতা রেখে গোসলখানায় হাত মুখ ধুতে করতে গেল। এদিকে আমি খাবার নিয়ে বসে আছি। রোহান ঘরে আসলো। তারপর আমার দুজনে একসাথে দুপুরের খাবার খেলাম। খাবার খাওয়ার সময় কোনো কথা হলো না, শুধু জিজ্ঞেস করেছিলাম কলেজে ঠিকমতো ক্লাস হয় কিনা। বাচ্চা ছেলের মতো মাথা নেড়ে শুধু বলল, হ্যাঁ, শুধু এটুকুই। খাবার খেয়ে রোহান তারপর আর ঘরে গিয়ে শুয়ে রইল। রোহান অবশ্য দিনের বেলা ওই ঘরে ঘুমায়। সন্ধ্যা হয়ে গেল, রোহান ঘুম থেকে উঠছে না। আমি পড়ার ঘরটা গিয়ে রোহানকে ডাক দিলাম। আমার ডাক শুনে ঘুম থেকে উঠে বিছানায় বসল। আমার দিকে তাকিয়ে বলল, কি হয়েছে? ডাকছো কেন মামি? আমি বললাম, না কিছু না। সন্ধ্যা হয়ে গেল, তুমি এখনো ঘুমাচ্ছ, পড়তে বসবে না? রোহান বলল, সন্ধ্যা হয়ে গেছে নাকি? দেখি কয়টা বাজে। রোহান পড়ার টেবিলে রাখা তার হাতঘড়িটা টাইম দেখে গোসলখানায় হাত মুখ ধুতে করার জন্য চলে গেল। আমি তারপর আর ঘরে বসে রইলাম। হাত মুখ ধুতে করে রোহান পড়ার ঘরে আসলো। আমার দিকে তাকিয়ে বলল, তুমি এখনো এখানে কি করো? রান্নার কাজ শেষ? আমি বললাম, সেই কখন শেষ করেছি। কেন, ক্ষুধা লাগছে নাকি? রোহান বলল, আরে না, কি যে বলো, এই সন্ধ্যার সময় ক্ষুধা লাগে নাকি? তবে চা হলে ভালো হতো। আমি বললাম, চা পাতা মনে হয় ঘরে নেই, কাল থেকে তোমাকে চা করে দেব। ঠিক আছে, রোহান বলল, ঠিক আছে, এখন যাও, আমি পড়তে বসবো। আমি বললাম, আচ্ছা বাবা, তুমি মনোযোগ দিয়ে পড়। আমি গেলাম। আমি আমাদের বড় ঘরটায় চলে আসলাম। ঘন্টা দুয়েক পরে শ্বশুর শাশুড়িকে রাতের খাবার দিলাম। শ্বশুর শাশুড়ি খাচ্ছে, আমি পাশেই বসে আছি। হঠাৎ শ্বশুর বলল, বৌমা, রোহান ঠিকমতো পড়ালেখা করে তো, তুমি একটু খেয়াল রেখো। আমি বললাম, বাবা, আপনি কোনো চিন্তা করবেন না, রোহান খুব ভালো ছেলে, তাকে পড়ার জন্য বলতে হয় না, সে নিজেই নিজের পড়া শেষ করে নেয়। শ্বশুর বলল, তা জানি, কিন্তু তারপরেও আমাদের দায়িত্ব আছে না? আমি বললাম, রোহানকে নিয়ে আপনাদের কোনো চিন্তা করতে হবে না, আমি সারাক্ষণই তার সাথে সাথে আছি। আর বাবা, কাল সকালে রোহানের জন্য দোকান থেকে চা পাতা নিয়ে আসবেন। রোহান আজ সন্ধ্যার সময় চা চেয়েছিল, আমি বলছি কাল থেকে দেব। শাশুড়ি বলল, রোহানের বাড়িতে সবাই চা খাওয়ার অভ্যাস। আমি একবার তোমাকে বলবো বলবো বলেও ভুলে গেছি। তোমার শ্বশুরের আনার দরকার নেই, বাজারস্তাই যা লাগে এখন থেকে রোহানকে দিয়ে নিয়ে আসবে। রোহানকে সকালে আমি বলে দেব। আর বৌমা, সকালে নাস্তা করার সময় আমাকে মনে করিয়ে দিও, আমি রোহানের সাথে কথা বলবো। আমি বললাম, ঠিক আছে মা। আমি তাদের খাওয়া শেষ হওয়া পর্যন্ত বসে রইলাম। খাওয়া শেষে বাসনপত্র গুছিয়ে আমার রুমে গিয়ে মোবাইলে বাড়িতে মায়ের সাথে কথা বললাম। কথা বলতে বলতে রাত প্রায় 1:00 গেল। এবার দেখি রোহান কি করছে। আমি দরজা খুলে রোহানের পড়ার ঘরের কাছে গেলাম। ঘরের কাছে যেতেই রোহানের পড়ার শব্দ পেলাম। পড়ার শব্দ পেয়ে আমি আর ঘরে ঢুকলাম না, কারণ রোহান রাগ করতে পারে, তাই বর ঘরে চলে আসলাম। রাত প্রায় 1টার উপরে, কিন্তু রোহান এখনো ঘরে আসছে না। আমি একা একা জেগে আছি। পড়ার ঘরে যাব, সেটাও সাহস পাচ্ছি না, কারণ আমি রাতের বেলা অন্ধকারে ভয় পাই। তাই বাইরে না গিয়ে সামনের জানালা খুলে বসে রইলাম। অপেক্ষার পর অপেক্ষা, কিন্তু রোহান ঘরে আসছে না। পড়ার ঘরে না হয় ঘুমাবে, কিন্তু খেতে আসবে তো। আমার কিছু ভালো লাগছে না, কি করতে কি করব ভেবে পাচ্ছি না। শ্বশুরকে ডাকব নাকি ডাকব না, তাও বুঝতে পারছি না। এভাবে অপেক্ষা করতে করতে রাত প্রায় 1-2-3 বেজে গেল। এরপর আমি অপেক্ষা করতে করতে কখন যেন ঘুমিয়ে গেলাম। সকালে ঘুম থেকে উঠে শাশুড়িকে আমি জিজ্ঞেস করলাম, মা, রোহান ঘরে আসে নাই? শাশুড়ি বলল, না কেন, কি হয়েছে বৌমা? আমি বললাম, না কিছু না মা, রোহান কাল রাতে বড় ঘরে আসে নাই, পড়ার ঘরে ঘুমিয়েছে।
আমি অনেক রাত পর্যন্ত অপেক্ষা করে কখন যে ঘুমিয়ে পড়েছি নিজেও জানি না। শাশুড়ি বলল, কি বলবো মা, রোহান পড়ার ঘরে ঘুমাবে কেন? এই ঘরে কি তার সমস্যা হয়? আমি বললাম, কি জানি মা, আমি তো সারাক্ষণই তার খেয়াল রাখি। আমার মনে হয় রোহান আমাকে লজ্জা পায়। আচ্ছা, আমাকে লজ্জা পাওয়ার কি আছে? আমি তোমার মতোই, তাই না? শাশুড়ি আমাকে বলল, রোহানকে ডাকো। সে তোমাকে লজ্জা পাবে কেন? তুমি তো তাকে অনেক খাতির যত্ন করছ, সেটা তো আমি নিজেই দেখছি। তাহলে সে এমন করবে কেন? এটা তো ঠিক না। সেখানে লেখাপড়া করবে, যখন যা লাগবে তোমাকে বলবে, তুমি না দিলে আমাদের বলবে। আর তুমি তো আমার লক্ষ্মী বৌমা, কত সুন্দর করে সংসারের সব দায়িত্ব নিজের কাঁধে নিয়েছ। কই রোহান, কই? ডাকো তাকে। আমি বললাম, ঠিক আছে মা, আপনি চিন্তা করবেন না, কয়দিন গেলে এমনিতেই লজ্জা চলে যাবে। দেখি রোহান কি করছে, এখনো ঘুম থেকে কেন উঠছে না। আর তার উপরে বাজে কলেজের সময় হয়ে যাচ্ছে না। আমি শাশুড়ির সাথে কথা বলে রোহানের পড়ার ঘরে গেলাম। এখনো দরজা বন্ধ, তার মানে রোহানের ঘুম ভাঙেনি। আমি দরজায় টোকা মেরে রোহান রোহান বলে ডাকতে লাগলাম। রোহানের কোনো সাড়া শব্দ নেই। অনেকক্ষণ ধরে ডাকছি, কিন্তু তার কোনো হুঁশই নেই। ঘরটা আবার কোনো জানালা নেই যে তাকে জানালার পাশে গিয়ে ডাকি। পুরো ঘরটা একটাই দরজা। যাই হোক, এবার জোরে জোরে দরজায় থাপ্পড় মারতে থাকলাম। প্রায় 1-5-2-0 ডাকাডাকির পর রোহান দরজা খুলল। দরজা খুলেই আবার বিছানায় গিয়ে শুয়ে পড়ল। আমি বুঝতে পারলাম না ঘুমে কাতর আছে নাকি অসুস্থ হয়ে পড়ল। আমি ঘরে ঢুকে তার মাথায় হাত দিলাম। হাত দিতেই দেখি শরীরে প্রচণ্ড জ্বর, শরীরটা যে পুড়ে যাচ্ছে। আমি ভয় পেয়ে গেলাম। দৌড়ে বড় ঘরে এসে শাশুড়িকে বললাম। শাশুড়ি তো আবার সুন্দরবনের হাতি, চলাফেরা করতে পারে না। তাই আমাকে বলল, বৌমা, রোহানের শরীরটা ভিজা কাপড় দিয়ে মুছে দাও, আর কপালে জলপট্টি দাও। আমি শাশুড়ির কথা মতো বালতিতে পানি নিয়ে রোহানের শরীর থেকে কাঁথা সরিয়ে তাঁর টি শার্ট খুলে সারা শরীর ভেজা কাপড় দিয়ে মুছে দিলাম। তারপর কপালে জলপট্টি দিলাম। প্রায় ঘন্টা খানেক তার পাশে বসে রইলাম। এরপর আস্তে আস্তে রোহান চোখ খুলতে লাগলো। আমি তাকে ধরে উঠে বসলাম। বসানোর পর রোহান আমাকে বলল, মামি, রাতে যখন জ্বর অনুভব করি তখন সাথে সাথে গিয়ে তোমাকে ডাক দিয়েছিলাম, কিন্তু তুমি গিয়েছিলে, তাই তোমাকে আর বেশি ডাকাডাকি করেনি। আমি বললাম, এটা কোনো কথা হল রোহান? তুমি অসুস্থ, একা একা এ ঘরে কেন ঘুমালে? আমার জানালায় জোরে থাপ্পড় মারতে, নয়তো বাম দিকের দরজাটা জোরে একটি লাথি মারতে। এভাবে একা একা কষ্ট করার কোনো মানে হয়? এভাবে 1-0 কথা বলার পর রোহান উঠে দাঁড়াল। তারপর খাট থেকে নেমে সোজা গোসলখানায় গেল। গোসলখানা থেকে হাত মুখ ধুতে করে বড় ঘরে গেল। রোহানকে বড় ঘরে যেতে দেখে আমিও বড় ঘরে চলে গেলাম। বড় ঘরে এসে তাকে নাস্তা দিলাম। নাস্তা করতে করতে তার শরীরের জ্বর কিছুটা কমে গেল। কলেজে যাওয়ার মতো সময় আর শরীরের কন্ডিশন কোনটাই ছিল না। তাই রোহান আজ কলেজে গেল না, বাড়িতেই হাতাহাতি করছে। আমি রান্না করছি, হঠাৎ দেখি রোহান আমার পেছনে দাঁড়িয়ে আছে। আমি বললাম, কি ব্যাপার, রান্না শিখবে নাকি? রোহান বলল, না, ভাবছি তুমি সারাদিন একা একা কত কাজ করো, সবার খেয়াল রাখো, সত্যিই তুমি অনেক ভালো। কেন যে তোমার সাথে এতদিন কথা বলিনি। আমি আসলে তোমাকে লজ্জা পেতাম, তাই তোমার সামনে কম আসতাম, কম কথা বলতাম। তাছাড়া আমি মেয়েদের কাছ থেকে একটু দূরেই থাকি। আমি বললাম, কেন? মেয়েদের কাছ থেকে দূরে কেন? মেয়েরা কি বাঘ না ভাল্লুক? রোহান বলল, আরে না, তুমিও দেখছি কলেজের মেয়েদের মতো কথা বলো। আমি বললাম, কলেজে আবার মেয়ে বন্ধু নাই তো? রোহান বলল, আরে না, আমাদের ক্লাসের একটি মেয়ে আছে, অর্থাৎ গায়ে পড়ে কথা বলে। আমি বললাম, তাই নাকি?
আমি এটার নাম কি? রোহান বলল, বিশ্বাস করো আমি ওর নামও জানি না, আর জানার ইচ্ছাও নাই। তাকে দেখলেই আমার প্রচণ্ড রাগ হয়। গায়ে পড়ে কথা বলা মেয়েদের আমি একদম পছন্দ করি না। আমি বললাম, তাহলে তো তুমি আমাকে পছন্দ করো না, কারণ আমিও তোমার গায়ে পড়ে কথা বলি। রোহান বলল, তুমি কি বাইরের মানুষ নাকি? তুমি তো আমার সাথে যখন খুশি কথা বলতে পারো। বলতে গেলে তোমার সাথে কথা না বলে আমি অপরাধ করেছি। তোমার জায়গায় অন্য কেউ হলে এতটা খেয়াল রাখত না। তুমি সত্যিই খুব ভালো। আমি বললাম, হয়েছে, আর হাওয়া দিতে হবে না। এবার যাও, আমার মোবাইলটা দিয়ে তোমার মাকে একটি ফোন দাও। তোমার অসুখের খবর জেনে গেছে। রোহান বলল, মাকে আবার জানালে কেন? আমি বলিনি, তোমার নানি বলেছে। আমি বললাম, না, নানি। এই নানিকে নিয়ে আর পারলাম না। সবকিছুতেই বাড়াবাড়ি করে রোহান আমার রুমে চলে গেল। আমি রান্না শেষ করে গোসলখানায় গেলাম। গোসল শেষ করে শ্বশুর শাশুড়িকে দুপুরের খাবার দিয়ে আমি আর রোহান একসাথে খাবার খেলাম। দুপুরের খাবার শেষ করে রোহান পড়ার ঘরে চলে গেল। আমি বাসনপত্র গুছিয়ে দেখি সে বড় ঘরে নেই। আমি রোহানের পড়ার ঘরে গিয়ে রোহানকে ডাক দিয়ে বললাম, এই ঘরে ঘুমানো দরকার নেই, বড় ঘরে আসো, আবার শরীর খারাপ করলে উঠে দাঁড়াতে পারবে না। রোহান তখন আমার কথার অমান্য করল না। আমার পেছন পেছন বড় ঘরে এসে মাঝখানে রুমটার খাটে বসে রইল। আমি তাকে বললাম, রোহান, মাঝে রুমে ঘুমাতে অসুবিধা হলে তুমি আমার রুমে গিয়ে ঘুমাও। আমি দুপুরে বেশি ঘুমাই না, তুমি যাও আমার রুমে গিয়ে ঘুমাও। আসলে মাঝে রুমটা একটু খোলামেলা, তো তাই রোহান এখানে ঘুমাতে স্বাচ্ছন্দ্য বোধ করে না। তারপর রোহান আমার কথা মতো আমার রুমে গিয়ে শুয়ে পড়ল। এদিকে শাশুড়ি ডাকছে, পান খাবে, চুনের কোটা খুঁজে পাচ্ছে না। চুনের কোটা দিতেই শাশুড়ি জিজ্ঞেস করল, রোহান কোথায়? আমি বললাম, মা, রোহান আমার রুমে ঘুমাচ্ছে, পড়ার ঘরে গিয়ে শুয়েছিল, আমি নিয়ে এসেছি। বলা তো যায় না, আবার কখন শরীরটা খারাপ করে বসে। আর মাঝে রুমটায় রোহান ঘুমাতে পছন্দ করে না, এজন্য আমি বলছি আমার রুমে গিয়ে ঘুমাতে। শাশুড়ি বলল, ভালোই করেছ, মাঝে রুমটা আসলে থাকার উপযুক্ত না। দেখো, রোহানকে বল এখন থেকে তোমার সাথে ঘুমাতে, রাতে পড়া শেষ করে তোমার সাথে ঘুমাবে। তুমি তো আর তাকে কম আদর যত্ন করছো না, তোমার কথা না শুনে পারবে না। আমি বললাম, মনে হয় না আমার সাথে ঘুমাবে, তবে আজ আমার সাথে অনেক কথা বলেছে, এতদিন তো লজ্জার কথা বলেনি, আজ মামির সাথে খুব কথা বলেছে। শাশুড়ি বলল, বলেছিলাম না, কয়েকদিন গেলে ঠিক হয়ে যাবে। আর তুমি যে খাতির যত্ন করছ, ওর মা চেয়ে কম না। আমি বললাম, কি বলেন মা? রোহান তো আমাদের ছেলের মতোই। তাছাড়া রোহানের মামা রোহানকে অনেক ভালোবাসে, প্রতিদিনই ফোনে রোহানের খোঁজ খবর নেয়। রোহানকে কি আমি যত্ন না করে পারি? শাশুড়ি বলল, না রে মা, তোর মতো বড় পাওয়া ভাগ্যের ব্যাপার। এই বলে শাশুড়ি প্রায় কেঁদে দিল। আমি চলে আসলাম আমার রুমে। এসে দেখি রোহান ঘুমায়নি, মোবাইলে গেমস খেলতে আছে। আমি বললাম, গেমস খেলার দরকার নেই, রাতে জ্বরের জন্য ভালো মতো ঘুমাতে পারোনি, এখন একটু ঘুমাও। রোহান বলল, তুমি কি করবে? তুমি ঘুমাবে না? আমি বললাম, না, আমি ঘুমাব না, আর ঘুমালেও সমস্যা নেই, খাট আর ছোট না, তোমার পেছনে শুয়ে পড়ব। রোহান বলল, কি বলো? আমি কারো সাথে ঘুমাই না, আমি একা একা ঘুমাতে পছন্দ করি। তাছাড়া আমার ঘুমের স্টাইল ভালো না, ঘুমের মধ্যে হাত পা কখন কোথায় যাই নিজেও জানি না। আমি হেসে বললাম, হাত পা আর কোথায় যাবে? এই রুম ছেড়ে তো আর যাবে না। রোহান বলল, তুমি তো দারুণ কথা জানো, হাসতে হাসতে তুমি খুব মজার মানুষ, তোমার মনটা অনেক ভালো। আমি বললাম, এত ভাল বলা লাগবে না, এবার ঘুমানোর চেষ্টা করো, তোমার অমত থাকলে আমি মাঝে রুমে গিয়ে ঘুমাই। রোহান বলল, না, নানা সমস্যা নেই, আমার চোখে এত ঘুম নেই এখন, তুমি সারাক্ষণ কাজকর্ম করো,
তোমার এখন একটু বিশ্রাম দরকার, তুমি ঘুমাও, আমি সাইলেন্ট মোডে তোমার মোবাইলটা একটু গেম খেলি। আমি বললাম আচ্ছা, তুমি গেমস খেল, আমি ঘন্টাখানেক ঘুমাই। এই বলে আমি ঘুমিয়ে পড়লাম। ঘুম থেকে উঠে দেখি রোহান নেই। ঘরের বাইরে গিয়ে দেখি উঠোনে হাঁটছে। সন্ধ্যা ঘনিয়ে আসছে। এর মধ্যে আমি রান্নাঘরে গিয়ে রোহানের জন্য নুডলস বানালাম। রোহান নুডলস দেখে খুব খুশি। তারপর নুডলস খেয়ে পড়ার ঘরে গিয়ে পড়তে বসল। ঘন্টাখানেক পড়ার পর আমি গিয়ে তাকে নিয়ে আসলাম। বললাম আজ আর এত পড়ার দরকার নেই, শরীর ভালো হলে কাল থেকে আবার পড়া শুরু করবে। রোহান আমার সাথে বড় ঘরে চলে আসলো। রাতের খাবার খেয়ে ওঠার আগেই শাশুড়ি রোহানকে ডাকল। রোহান, রোহান। আসছি নানি। কি হয়েছে, ডাকছো কেন? রোহানের নানি বলল, ওই ছোট্ট ঘরটা বানিয়েছি তোর পড়ার জন্য, থাকার জন্য না। মাঝে রুমটা ঘুমাতে না পারলে তোর মামির সাথে ঘুমায়। তোর মামি কি তোকে কম আদর করে? মুরব্বীদের কথা শুনতে হয়। শুধু লেখাপড়া করলেই হয় না, আদব কায়দা শিখতে হয়। রোহান বলল, ঠিক আছে, তুমি ঘুমাও, আমি মামির সাথে ঘুমাব। শাশুড়ির সাথে কথা বলে রোহান যখন মাঝে রুমের খাটে বসল, ঠিক তখনই হঠাৎ তার শরীরটা আবার আগুনের মতো গরম হতে লাগলো। শরীরটা যে পুড়ে যাচ্ছে। রোহান মামি মামি বলে ডাকতে লাগলো। আমি আমার রুমে ছিলাম। দৌড়ে গেলাম রোহানের কাছে। আমি বললাম, কি হয়েছে রোহান? রোহান বলল, মামি দেখো, আমার শরীরটা আবার গরম হয়ে যাচ্ছে, শরীরটা যেন কাঁপছে।